দর্শক আসসালামু আলাইকুম। আমি মুক্তিদিন রশিদ আপনাদের সঙ্গে আবারও হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল রোমিও স্পিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব শেখ হাসিনার সময়কার যে সমস্ত বিমান ক্রয় করা হয়েছিল, বিশেষ করে যুদ্ধ বিমান ক্রয় করা হয়েছিল, সেগুলো কেন ক্রাশ করছে, কয়টা বা কিনেছিলেন, কীভাবে কিনেছিলেন, সে বিস্তারিত হয়তো আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু কী কিনলেন এবং কেনই বা সেগুলো ক্রাশ করলো সে বিষয়ে কিছু খোলামেলা আলাপ। গতকাল যে দুর্ঘটনায় বৈমানিক সহ ১৯ জন নিহত হয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং বিশেষত যেখানে অনেক শিশু মারা গেছে, একটা স্কুলের উপরে এটা বিমানটি বিধ্বস্ত হয়েছে, জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে, এবং তাকে ঘিরে সারা দেশে এখন এক শোকাবহ আবহ। বিশেষ করে বাচ্চাদের যে মৃত্যু, সে কেউই গ্রহণ করতে পারছে না। দর্শক, আগেই বলছিলাম যে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি একেবারে বিরল, কারণ বাংলাদেশে স্মরণকালে যে কতগুলো বিমান বিধ্বস্ত হয়েছে তার ভিতরে সবচাইতে মর্মান্তিক এই বিমানদের ঘটনা। কেননা সামরিক কোনো বিমান এতটা বেশি সংখ্যক মানুষের জীবনহানি বা জীবন ক্ষতি করেছে, এরকম ঘটনা বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি। আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতে যে বোয়িং একটি ক্রাশ করেছিল এয়ার ইন্ডিয়া, তাতে সেখানে একটা ছাত্রাবাসের উপরে পড়েছিল এবং সেইখান থেকে অনেক ছাত্র মারা গিয়েছিল। সেই প্লেন ভরা প্যাসেঞ্জার ছিল, সেখানে সবাই মারা গিয়েছিল। একজনের কথা বলা হয়েছে যে তিনি ঘটনাস্থলে থেকে রক্ষা পেয়েছেন বা ক্রাশের থেকে বেঁচে গিয়েছেন বলে দাবি করা হয়। এবং পরবর্তীতে আমরা জেনেছি যে এখানে আসলে এয়ারক্রাফটের কোনো ত্রুটি ছিল না, ত্রুটি ছিল পাইলটের। আজকে আমরা আলোচনা করব আসলে শেখ হাসিনার সময়কালে ক্রয়কৃত বিমানের মধ্যে অন্যতম যে বিমানটি ছিল সেই F7 BGI, যে বিমানটি চীনে তৈরি করা হয়েছিল, সেই বিমানটি ক্রাশ করেছে। এবং আপনি জানেন যে পাইলট যেখানে ছিলেন, পাইলট একাই ছিলেন এবং পাইলট নিহত হন। আচ্ছা, প্রথমে দেখি যে আসলে যখন এয়ারক্রাফটগুলো ক্রাশ করে বা বিধ্বস্ত হয়, এই ধরনের ঘটনাগুলোতে সবচাইতে বেশি মানে কী ধরনের বা কাদের বিরুদ্ধে বা কী কারণে হয়ে থাকে বলে আমরা জানতে পেরেছি। আমি নাসা এবং FAA গুরুত্বপূর্ণ দুটি এজেন্সি, তাদের কাছে এখন পর্যন্ত সবচাইতে বেশি যে কারণে এভিওনিক্স বা বিমান দুর্ঘটনার মতো ঘটনাগুলো ঘটে বলে তারা দেখেছেন, তার অধিকাংশ ঘটনা ঘটে পাইলটের দুর্বলতার কারণে। পাইলট যে কী পরিমাণ দুর্ঘটনা ঘটেছে তার একটি তালিকা আমরা দেখতে পাই, যে সেখানে দেখা যায় যে প্রধানতম কারণ হচ্ছে এই পাইলটের দুর্বলতা। এছাড়া আরও অন্যান্য কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা বলতে পারি, সেই কারণগুলো আমরা স্ক্রিনে দেখতে পারি। এই কারণে আমি প্রথমেই আসলে কথা বলেছিলাম যারা এই প্লেনটা চালিয়েছেন বা চালানোর অভিজ্ঞতা আছে বা চীন থেকে এই প্লেনটা এনেছেন তাদের সাথে, তাদের একজন যিনি চীনে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এই মানে নিজে পাইলট হিসেবে এই বিমানটি বাংলাদেশে নিয়ে এসেছিলেন। আপনারা শেখ হাসিনা শাসনামলে F7 BGI 16টা প্রকিউর করা হয় চীন থেকে। F7 BGI এর মধ্যে দুই ধরনের ভ্যারিয়েন্ট আছে, একটা ট্রেনার ভার্সন আর একটি হচ্ছে একেবারে আপনার রেগুলার ফাইটার ভার্সন। তো F7 BGI যিনি চালিয়েছেন তিনি আমাকে বলছেন যে ভাই, এটা অসাধারণ একটা এয়ারক্রাফট এবং খুবই দারুণ এয়ারক্রাফট। এইটাতে এর মানে ইঞ্জিন ক্যাপাসিটি, ইঞ্জিন মডিউল, ইঞ্জিন যেভাবে এবং প্লেনটা এত দারুণভাবে মানে মডিফাই করা, এমনভাবে তৈরি করা। যখন তারা এই যে ব্র্যান্ড নিউ 16টা প্লেন 2013 সালে নিয়ে আসলেন, ওনারা বলছেন যে আমরা খুবই স্মুথভাবে এগুলা ব্যবহার করেছি এবং খুবই দারুণভাবে এটা মানে তার অভিজ্ঞতাতে এটা মনে হয়েছে যে খুবই ভালো এয়ারক্রাফট। তাদেরকে এটা বললেন যে যেখানে এই ব্র্যান্ড নিউ প্লেনটা তারা সংগ্রহ করেছেন, সেখানে বেসিক্যালি চীনের সবচাইতে যে মানে পাক ভারত যুদ্ধে যে প্লেনের কথা বলা হয়, যে J-10, এই বিমানটা ঠিক ওইখানে তৈরি হয়। বা আপনারা জানেন যে JF-17, এই বিমানগুলো ঠিক ওইখানে তৈরি হতো। এখন আর এই F7 BGIটা তৈরি করা হয় না। বাংলাদেশের এই সাপ্লাইয়ের পর থেকে তারা এখন এটা তৈরি করছে না। তারা J-10 এবং জানেন যে JF-17 ওরা তৈরি করছেন। উনি আমাকে যেটা বললেন যে আসলে প্রবলেমটা কার হয়েছে এই মুহূর্তে এটা বলা খুবই ডিফিকাল্ট, তবে কীভাবে এটা করা সম্ভব। তো আমি প্রশ্ন করেছিলাম যে ভাই, ফাইটার এয়ারক্রাফটে তার ব্ল্যাক বক্স থাকার কোনো সুযোগ নাই, তাহলে কিভাবে? তখন উনি আমাকে বলেন যে যেটা আমরা জানি যে FDR, ফ্লাইট ডাটা রেকর্ডার, এইটা দিয়ে আসলে এটা বিশ্লেষণ করলে হয়তো জানা যাবে
আসলে কি হয়েছিল, এখানে কি পাইলটের ভুল ছিল, এখানে কি এয়ারক্রাফটের ভুল ছিল, নাকি অন্য কোনো গেল ছিল, বা টেকনিক্যালি এয়ারক্রাফটই কোনো প্রবলেম আগে থেকে সাফার করছিল, মানে গ্রাউন্ডে যখন চেক করছিল তখন এই ঘটনা ঘটেছে কিনা। তো এই জন্য আমি আসলে কথা বলছিলাম আর একজন প্রশিক্ষক, মানে ইনস্ট্রাক্টর পাইলট, উনি খুবই এয়ারফোর্সের খুবই নাম করা পাইলট এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট পাইলটদের ভেতরে একজন। তো উনি আমাকে যেটা বললেন যে সমস্যা হয়েছে যে এয়ারক্রাফটে পড়ছে অনেকটা খারাপ হবে, অর্থাৎ এটা যদি ছড়ায় পড়তো তাহলে হয়তো এফডিআরটা পাওয়া যাওয়ার একটা পসিবিলিটি ছিল, এবং এফডিআরটা পাওয়া গেলে আমরা হয়তো জানতে পারতাম যে আসলে কি ঘটনা ঘটেছে। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু অনেকটা খরা হয়ে পড়েছে, ফলে আপনারা জানেন যে এয়ারক্রাফটগুলো, মানে সাধারণ সিভিল এয়ারক্রাফট, এইটার যে ব্ল্যাক বক্সের কথা বলা হয়, এইটা থাকে বেসিক্যালি ব্যাকে, একদম টেইল সেকশনে, পেছনের দিকে যে লেজের সঙ্গে সেইখানে যে হচ্ছে ব্ল্যাক বক্সটা থাকে। কারণ সেই জন্য দেখবেন যে প্লেনে ক্রাশ করার পরে ব্ল্যাক বক্সটা তারা সংগ্রহ করে এবং তার থেকে তারা কি হয়েছিল সেটা জানার চেষ্টা করে। যেমন এই সাম্প্রতিক যে এয়ার ইন্ডিয়া যে ক্রাশটা হয়েছে, সেখানেও তারা বের করেছেন যে মানে ফুয়েল কাটের ব্যাপারটা, তারা যে পাইলটের সাথে কী কথা হয়েছিল সেটাও তারা পেয়েছেন। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু ফাইটার ক্রাফটের ইঞ্জিনটা পেছনে এবং ওইখান থেকে ওইটার প্রচণ্ড হিট হয়ে যায়, এখানে বলে এই কারণে মানে বৈমানিক যেখানে বসেন এয়ার ককপিটের আশেপাশেই থাকে এফডিআরটা, অর্থাৎ যদি বিমানটা সোজাসুজি ক্রাশ করে তাহলে খুব ইম্পসিবল যে ওই জিনিসটা পাওয়া যাবে। তাতে যেটা হবে, উনি আমাকে যেটা বললেন যে এখন পর্যন্ত যা পাওয়া যাবে সেটি হচ্ছে যে অনেকটা গেজিং আমাদের করতে হবে, অর্থাৎ আমরা বলবো যেহেতু আমরা এফডিআরটা পাচ্ছি না, এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা আমরা নিশ্চিত হতে পারিনি, তাহলে এফডিআর না পাওয়া পর্যন্ত আমাদেরকে বলতে হবে যে হয় পাইলটের সমস্যা ছিল না এয়ারক্রাফটের সমস্যা ছিল। এফডিআরটা পাওয়ার পরে যদি চীনে সেটা এক্সামিন করে দেখা যায় আসলে কী কাহিনী হয়, তখন হয়তো আমরা এক্স্যাক্ট কাহিনিটা বা এক্স্যাক্ট কী হয়েছিল অ্যাটলিস্ট এয়ারক্রাফট এবং প্লেনের সেই জিনিসটা আমরা জানতে পারবো। দুজন পাইলট আমাকে যে জিনিসটা বললেন সেইটা কিন্তু আমার কাছে স্ট্রাইক করার মতো। তারা বলছেন যে দেখেন, এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্ট যদি আপনি দেখেন যে কোন পর্যায়ে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, সবচাইতে বেশি অ্যাক্সিডেন্ট হয় বেসিক্যালি ল্যান্ডিংয়ের সময়, যখন সে প্লেনটা নামে এই অ্যাপ্রোচের সময়টা আপনার মনে আছে, এবং এই অ্যাপ্রোচটা আপনি খেয়াল করে দেখবেন একটা লং ওয়েতে হয়। আপনারা যারা প্লেনে যাতায়াত করেন এমনিতেও, মানে সিভিল এয়ারক্রাফটে, সেখানে আপনারা খেয়াল করে দেখবেন যে পাইলট ইনস্ট্রাকশন দেখছেন যে ক্যাবিন ক্রু প্লিজ বি সিটেড বা এরকমভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন, কারণ এই জায়গাটা ওনারা একদম মানে যে কোনো সময়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং খুবই ভয় থাকেন। ইউএসের একটা প্রতিষ্ঠানের ডাটা, তারা বলছেন যে 50% অফ অল অ্যাক্সিডেন্টস ইজ রিলেটেড টু ল্যান্ডিং, মোস্টলি ল্যান্ডিংয়ের সময় অ্যাক্সিডেন্টটা হয়। আমরা এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি যে এইটা ল্যান্ডিং একটা মুডে ছিল। এবং আর একটা যেটা মানে ট্রিগিং পয়েন্ট, আপনারা যদি দেখেন যে এই ছবিটা যে এয়ারপোর্টের যে পাশ থেকে ল্যান্ডিংটা হচ্ছে সেইটা থেকে মাইলস্টোনের দূরত্বটা হচ্ছে জাস্ট 2 কিলোমিটার্স, লেস দ্যান 2 কিলোমিটার্স হবে। এবং এইটা কিন্তু বৈমানিকদের ভাষায় বলা হয় যে এই পুরাটা হচ্ছে আন্ডারশুট এরিয়া, অর্থাৎ এই যে জায়গাটা, অর্থাৎ এই যে অ্যাপ্রোচ ফানেল যেটা দিয়ে যে প্লেনটা ঘুরে এসে নামবে, সাধারণত প্লেনটা এইভাবে ঘুরে এসে এইভাবে নামে, বা ওই পাশ থেকে ঘুরে এসে এইভাবে নেমে পড়ে। এই যে নামার যে জায়গাটা, এই অ্যাপ্রোচ ওয়েটা, মানে অ্যাপ্রোচ ফানেলটার যে ডেঞ্জারাস স্পেসটা আছে, সেই ডেঞ্জারাস স্পেসটার মধ্যে আপনার এই কলেজটা। এখন প্রশ্ন উঠতে পারে, যদিও এটা খুবই মর্মান্তিক ঘটনা, তবুও প্রশ্ন উঠতে পারে যে আসলে নিয়ম নীতি মেনে তখন কি এই স্কুলটার এইভাবে পারমিশন দেওয়া হয়েছে কিনা। কারণ আপনারা জানেন যে সিভিল অ্যাভিয়েশন, বিমান বাহিনী থেকে প্রায় উচ্চতল ভবন, বহুতল ভবনের ব্যাপারে রিজার্ভেশন তারা দেয়, তারা বিভিন্ন কারণে দেয়। কারণ প্লেনের ব্যাপারটা কিন্তু, প্লেনের কিন্তু মানে ট্রেন বা বাসের মতো ঘন ঘন মানে অ্যাক্সিডেন্ট হয় না। হাজার হাজার ফ্লাইটের মধ্যে 2-1টা ঘটনা এরকম ঘটে, এবং মানে বিশেষ করে মিলিটারি ট্রান্সপোর্টের বা মিলিটারি এয়ারক্রাফটের ক্ষেত্রে তো এটা আরও সিগনিফিক্যান্ট। এখন প্রশ্ন হচ্ছে এইরকম মানে ঘটনা সিভিল স্পেসে তো ধরেন, আমাকে একজন পাইলট বলেন যে ওনার প্রায় 45 ইয়ার্স ইন এয়ারফোর্স, উনি আমাকে বলতেছিলেন যে এরকম একটা ঘটনা ঘটছিল মানে ক্যান্টনমেন্টে
দুইটা PT-6 যে ট্রেনিং এয়ারক্রাফট, দুইটা এসে হেড অন কলিশন হয়েছিল এবং এই কলিশনটা যে পড়ছিল হচ্ছে যশোর ক্যান্টনমেন্টে। এটা 99 সালের শেষের দিকে অথবা 94 সালের শুরুর দিকে, এবং তাতে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয়, এবং এইটাও এত বড় মাপের ছিল না। তাই জন্য পাইলটরা কিন্তু, যে পাইলটের সাথে আমি কথা বলেছি, ওনারা এটা মর্মান্তিকভাবে তারা এটা নিতে পারতেছে না, কারণ কেবলমাত্র এয়ারক্রাফট পাইলট তাদের কলিগ মারা গেছে। কারণ বলছে যে আমি অনেক কলিগ হারিয়েছি, আমার অনেক কলিগ, আমার কাছের বন্ধু বান্ধবী অনেককে হারিয়েছি, কিন্তু বাচ্চাদের যে মৃত্যু এইটা ওনারা, মানে ওনারা, আমি রাত্রিবেলায় কথা বলছি, অনেক রাতে কথা বলতেছি, তারা না ঘুমাইতে পারতেছে না, মানে তাদের ভেতরে যে কষ্টটা দেখতে পাচ্ছি সেটা আমার কাছে মর্মান্তিক। কিন্তু তারা যে জিনিসটা বলতেছে যে দেখেন এই দেশে যে মানে আমি প্লেনটা যে কোথায় উড়াবো, আমার প্লেনটা উড়ানোর জায়গাটা কোথায়, আমি যে এখান থেকে উড়ে গিয়ে আমি ধরেন প্লেনটা নিয়ে উড়ে আমি চলে গেলাম দিয়ে এই নদীর পথ ধরে আমি আগায় চলে গেলাম, যাতে নদীতে পড়লাম, কিন্তু নামতে হবে এয়ারপোর্টে, তাই না? এয়ারপোর্টে নামে কখন? নামে হচ্ছে অন্যান্য ফ্লাইটগুলো চলে, এর ভেতরে কিউ হয়ে থাকে খুব দ্রুত, এই ধরেন 2-1 মিনিটের ভিতরে প্লেনটা নেমে যাচ্ছে, আর একটা প্লেন উঠে যাচ্ছে, এইভাবে করে। তো যাই হোক, শেখ হাসিনা কেনা বিমান নিয়ে তাহলে কি সমস্যা হইল কেন? আমরা আসলে শেখ হাসিনা যে F-7 BGI কিনছে, এবং সেই BGIয়ের এইটাই প্রথম একটা BGYয়ের প্রথম কোনো এয়ারক্রাফট এইভাবে ক্রাশ করলো, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কারণ নাই যার থেকে এইটা প্রমাণ করা সম্ভব যে এই এয়ারক্রাফটগুলো খারাপ হয়েছে এবং এর কারণে শেখ হাসিনা জড়িত, বা শেখ হাসিনা এখান থেকে কিছু করছে। এইটা সরাসরি বলাটা খুব মুশকিল, আনলেস দেয়ার ইজ এ মানে ইনভেস্টিগেশন, এবং সেটা করে দেখা যাবে যে এই BGI। কারণ অনেকে বলছে ভাই আমরা দেখছি পত্রপত্রিকায় যে 2018 সালে আর একটা BG এরকম ক্রাশ করছিল, এবং সেই সময় আপনারা জানেন যে উইং কমান্ডার আরিফ মারা গিয়েছিলেন তো টাঙ্গাইলে এই ঘটনাটা। তো আমি ওই ঘটনাটা পরে আমি ওটা রিপোর্ট করছিলাম, মানে নিউজে যখন ছিলাম তখন আমি রিপোর্ট করছিলাম, এবং এইটার পরের ফলো আপটা যেটা ছিল যে আসলে এয়ারক্রাফটটা ক্রাশ করলো কীভাবে, ক্রাশ করছিল কিন্তু বিমানের কোনো কারণে, অর্থাৎ এয়ারক্রাফট ইটসেলফ ওয়াজ ফাইন, বাট যেটা হয়েছিল যে এয়ারক্রাফটটা যখন মিসাইলটা সে করতেছে, ফায়ার করছে, ওই ফায়ারের সময় ওইটার একটা অংশে আগুন লেগে, মানে ওইটা যখন ফায়ার হয়, ফায়ারের থেকে ওই মিসাইলের একটা অংশে আগুন লেগে যায়, যে অংশের আগুন লাগে ওই আগুনটাই পরবর্তীতে ওই আগুনটা চলে যায় ইঞ্জিনের আগুনটা থেকে এয়ারক্রাফটটা তখন দেখবেন যে এইভাবে মানে ঘুরতে ঘুরতে যে এর ভিতরে নেমে যায়, ইজেকশন করার কোনো সময় পায় নাই। এইখানে তো ধরেন ইজেক্ট করছে, কিন্তু ইজেক্ট করার পরেও হয়তো সিটটা আইসোলেট হয় নাই, বা সিটটা আইসোলেট না হওয়ার কারণে তার যে প্যারাসুট হয়তো খুলে না, এই কারণে দেখা গেছে আনফর্চুনেটলি মানে পাইলট সার্ভাইভ করতে পারে নাই। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাইলট হয়তো ইজেক্ট করছে কিন্তু সিটে বাড়ি খাইছে পানিতে। যেমন আপনার মনে আছে 2024 সালের মে মাসে একজন পাইলট জওয়াদ, উনি স্কোয়াড্রন লিডার, উনি মারা গেছিলেন, কারণ সে যখন ইজেক্ট করছে তখন ওই সম্ভবত হুডে বাড়ি খেয়েছে এবং সিটটা উপরে চলে গেছে, এবং আলটিমেটলি সে সার্ভাইভ করেনি। আচ্ছা, এখন আসেন, যাই হোক, আমরা এইটা বলার চেষ্টা করতেছি যে যেমন 2006 সালে বিএনপির শাসনামলে এই F-7 BGI না, F-7 BG এরকম কেনা হয় 16টার মধ্যে এখন পর্যন্ত আমার কাছে তথ্য হচ্ছে একটা মাত্র ক্রাশ করছে, এবং এই ক্রাশটা হচ্ছে ওই যে আমি বললাম যে উইং কমান্ডার আরিফ উনি মারা গেছেন, তার আগে বা তারপরে এখন পর্যন্ত কোনো কেউ মারা যাওয়ার কোনো তথ্য আসেনি। তার মানে এই দুইটা দিয়ে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে এই এয়ারক্রাফট দুইটা থেকে বড় ধরনের ক্যাজুয়ালিটি হওয়ার পসিবিলিটি হয়নি, বা শেখ হাসিনা বা খালেদা জিয়াকে আমি বলতে পারবো না যে তার কেনা এই এয়ারক্রাফটগুলো গণহারে অ্যাক্সিডেন্ট, এই ভ্যারিয়েন্টটা চায়না থেকে কেনা, এবং চায়নার কারণে এইগুলো হচ্ছে। চায়না থেকে কেনার কারণে যে অ্যাক্সিডেন্ট হয়ে, এবং প্রথম আলোতে দেখলাম যে একজন বিশেষজ্ঞ বলেই বসছেন যে এয়ারক্রাফটগুলোর ত্রুটি ছিল। এই যে এয়ারক্রাফটগুলোর ত্রুটি ছিল, এইটা উনি কিসের ভিত্তিতে বললেন, এইটা আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে। এটা তো মন গড়ে বলার সুযোগ নেই। যে আপনি যে বলতেছেন ভাই, আমি জানি না, রিপোর্টারের সাথে হয়তো পরে কথা বলবো যে উনি কি এই প্লেন চালান কি না, উনি কি মানে এই F-7 BGI চালান কি না, বা উনি কি মানে কি দেখেছেন যেটার ভিত্তিতে নিশ্চিত হইতে পারছেন যে F-7 BGIটা বেসিক্যালি কাজ করেনি, এবং এই কারণে
উনি মারা গেছেন। আসলে তাহলে কী কারণ হতে পারে? আমি এই জন্য আরেকজন পাইলটের সঙ্গে কথা বললাম, ইনস্ট্রাক্টর পাইলট এবং খুবই ভালো পাইলট, সেও বিজি ফ্লাই করতো, F7 বিজি ফ্লাই করতো, এবং উনি আমাকে বললেন দেখেন বিজিআই বিজি ভিতরে খুব পার্থক্য নেই, কিন্তু ইয়েতে আইএলস আছে বিজিআইতে এবং ইয়েতে নাই, বিজিতে নাই, বাট ইঞ্জিন ক্যাপাসিটি ইজ দ্য ফাইনেস্ট, এবং তারা দুইটা খুবই দারুণ ইয়ে করে। ওনার কথাটা হচ্ছে আপনি শুধু প্লেন কিনলেন, কিন্তু প্লেনের সাথে করে মানে প্লেন তো সেখানে কাইট, তাই না? প্লেন কিনলেন কিন্তু আপনি হিউম্যান স্কিলটা ডেভেলপ করলেন না, এবং পাশাপাশি এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেটা আপনি করলেন না। উনি আমাকে যেটা বলছিলেন এইটা কিন্তু একটা মারাত্মক কথা বলছেন। উনি বলছেন যে দেখেন, এই যে বর্তমান চিফ, তার আগে যে চিফ ছিল, সে ইনফ্রাস্ট্রাকচার বা এয়ারফোর্সের যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট সেইগুলোতে বা প্রফেশনালিজমে ফোকাস না দিয়ে সে ফোকাস করছিল বিল্ডিং টিল্ডিং কন্ট্রাক্টরি বানায় কীভাবে টাকা পয়সা করবে, মানে হাসিনার মডেল। হাসিনা যেভাবে মানে যেভাবে ইয়ে করছে, যে আবার তার নামের আগে ছিল শেখ আব্দুল হান্নান, সে কিন্তু ভাগছে, আপনারা জানেন কি না, যে এই চিফ ভাইগা চলে গেছে, এবং তার বিরুদ্ধে মানে শেখ হাসিনা মানে সে এতটাই বাটপাট ছিল যে শেখ হাসিনা পর্যন্ত তাকে ফেয়ারওয়েল দেয় নাই। শেখ হাসিনার সময় শেখ হাসিনার মতো মানুষ, সেও তার সঙ্গে শেষ মুহূর্তে দেখা করে নাই, মানে, এবং তার বিরুদ্ধে তার ওয়াইফকে প্রতারণা করার অভিযোগ আছে, এবং শোনা যায় যে সে এখন কানাডায় বসে বেগমপাড়ায় তার বেগমের সাথে সে সময় কাটাচ্ছে, সেটা সে কাটাতেই পারে। এখন উনি যেটা যে মানে ইনস্ট্রাক্টর পাইলট, দ্বিতীয় যে ইনস্ট্রাক্টর পাইলট আমাকে যেটা বললেন সেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। উনি আমাকে বলতেছেন যে ভাই, লুক এট দ্য পাকিস্তান তার নিজের তৈরি এয়ারক্রাফট, নিজের মেনটেনেন্স, সে নিজে মিজাইল বানাইতেছে, তার পুরা সিস্টেমটা সে ডেভেলপ করছে, এবং সে চীন থেকে পুরো টেকনোলজিকে ট্রান্সফার করে তার মতো করে প্রোটোটাইপ ইকুইপমেন্টের দিকে চলে আছে। আমরা কি সেটা করতে পারছি কি না? আমরা তো সেটা করতে পারিনি। আমরা একটা বেসিক ট্রেনার দুইটো বানাইছিলাম, বই কি বঙ্গবন্ধু নাম দিছিল, দুইটা এয়ারক্রাফট কি জানো এরকম। সেইটা আপনি চিন্তা করে দেখেন, আমাদের এত বছর পরে এসে কিন্তু আমরা এভিয়েশনের মানে মিলিটারি এভিয়েশনের যে সাইকেলটা, এইটাকে কিন্তু আমরা ওভারঅল ডেভেলপ করতে পারেন। এখন আপনি বলবেন যে ভাই, এইটা কি আপনি আমরা না খেয়ে, যে অনেক ন্যাশনালিস্টরা বলার চেষ্টা করে যে আমরা না খেয়ে পারমাণবিক বানাবো, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা আপনার পাশে যখন একটা বড় প্রতিবেশী থাকে, সে তো চায় না যে আপনার মিলিটারি ইকুইপমেন্ট বা মিলিটারি ইকুইপমেন্ট পারচেজিং ক্যাপাসিটি আপনার বাড়বে বা আপনি এটা করবেন, সে তো আপনাকে হবে। কিন্তু আপনার কী করতে হবে? আপনার কাজটা হচ্ছে যে আপনার এই পুরো, আমি যেমন যখনই কেনাকাটা নিয়ে বেশি ইয়ে করে, এটা ছিল ভারতের ডিফেন্স মিনিস্টার, ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো উনি ওনাকে ইন্ডিয়ান ডিফেন্স এর মানুষজন খুব একটা পছন্দ করতো না। তারা বলতো যে উনি হয়তো কোনো কিছু কিনতে দিতে চান না, হ্যাঁ, মানে ওয়ার প্রোন মানুষ না। আর আমার এটা শুনে আমার খুব ভালো লাগছিল। উনি মানে সাউথের মানুষ, এবং ওনার কথা হচ্ছে যে আমার হিউম্যান স্কিল ডেভেলপ করতে হবে, এবং টেকনোলজিক্যালি আমরা যদি মডার্নাইজেশনের দিকে যাই, দেন আমার কেনাকাটার জন্য আমি মুভ করবো। এখন কেনাকাটা মানেই হচ্ছে পিকনিক, টাকা পয়সা, এই যাও ওই ঘুরে আসো, এইসব। কিন্তু আপনি যখন আপনার স্কিল সেট তৈরি করবেন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তখন এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়। এই সেলফ ডিপেন্ডেন্সি, আসলে এই যে সেলফ ডিপেন্ডেন্সি, এইটা যেটা পাকিস্তান অ্যাচিভ করছে, যে কারণে আপনারা দেখেন যে পাকিস্তান যখন ভারতের সাথে যুদ্ধ করছে, সে কিন্তু তার জে-10, জানেন যে এটা নিয়ে বহু রিপোর্ট হয়েছে, রয়টার্সও রিপোর্ট করছে, এবং এটা নিয়ে একটা মানে উল্লাস পড়ে গেছে। এবং কেন কীভাবে হয়েছে, তার নিজস্ব স্যাটেলাইট ডেটা ট্রান্সফার দিয়ে চায়না এটা করছে, বা আপনারা জানেন যে এয়ারক্রাফট ইউজের ক্ষেত্রে অনেক ধরনের প্রোটোকল থাকে। অর্থাৎ এরকমও বিক্রি হয়, আপনি এখন লকেড মার্টিন কিনলেন বা আপনি ইউরো ফাইটার কিনলেন, নট নেসেসারিলি যে আপনি এটা কিনলে আপনি ভারতের সাথে ব্যবহার করতে পারবেন। সাধারণত এই সমস্ত প্রোটোকলগুলো খুবই সূক্ষ্মভাবে থাকে, যে আপনি যদি আমার এলাকায় কাউকে আপনি এটা এগেনস্টে ব্যবহার করতে পারেন, তাহলে আমি যদি আমার তৈরি করতে হয় বা আমি যদি একটা প্রকিউরমেন্ট করি, আমার ইউজটা কার জন্য হবে সেটাও কিন্তু সিগনিফিকেন্ট। অর্থাৎ আমি দেখা গেছে যে জে-10 কিনলাম, ঠিক আছে, যেটা পাকিস্তান ভারত যুদ্ধে খুবই এটা প্রমিনেন্স পেয়েছে, জে-10 কিনলাম, কিন্তু আমাকে বললো চায়না যে একটা ক্লজ দিয়ে দিল যে আমার ইয়ে করা যাবে না, আমি মায়ানমারের বিরুদ্ধে ইউজ করতে পারবো না, বাট ইন্ডিয়ার বিরুদ্ধে করতে পারবো। আবার আমি ইউরোকপ্টার কিনলাম, ইউরোকপ্টারে আমাকে বলে দিল যে হ্যাঁ, বা ইউরো ফাইটার আমি কিনলাম, টাইফুন যেটা হলো রাফায়েল কিনলাম, বললো যে সব দেশের সাথে আপনি করতে পারবেন, কিন্তু আপনি ইন্ডিয়ার সাথে করতে পারবেন না, বা তার এলাই কারোর সাথে আপনি ব্যবহার করেন, তাহলে তো আমার কোনো লাভ নাই। এটা হবে আমার শো। বাট আমি যেটা মনে করি যে এই যে পুরা মানে সেলফ ডিপেন্ডেন্সি, মানে আমি এটা ব্যবহার করব, কোথায় করব, কীভাবে করব, আমার স্পেসিফিকেশনের জন্য, আমার ডিটারেন্সের জন্য, এই
স্বাধীনতাটা আমার দেশের অর্জন করাটা এটা একটা পলিটিক্যাল ডিসিশন এবং এটা হওয়া খুব জরুরি। এখন হাসিনা তো ইয়াক কিনছে কিসের আন্ডারে? ইয়াক 130 কিনছে বেসিক্যালি রাশিয়ার যে লাইন অফ ক্রেডিটে, সেইখান থেকে শেখ হাসিনা 1 স্কোয়াড্রন অর্থাৎ 16টা এয়ারক্রাফট কিনছে রাশিয়া থেকে 16টা এয়ারক্রাফট যারা নিয়ে আসছে, এর ভিতরে আনফর্চুনেটলি আপনার 4টা ক্রাশ করছে 2015 সাল থেকে এই 10 বছরে। গত বছর মে মাসে লাস্ট ক্রাশটা করছে, যে ক্রাশ করে আপনারা জানেন যে একজন পাইলটও মারা যায়। এখন আর অন্যগুলোতে ইজেক্ট করে বের হয়ে গেছে 2টা, আমার মনে পড়ে কক্সবাজারে, আর একটা একদম লোকেশনটা মনে নেই। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা যেগুলো কিনেছেন, তাই না, এগুলো কেনার ক্ষেত্রে কি উনি কোনো দুর্বলতা দেখিয়েছেন কিনা, বা জানেন যে ডিপ স্টেট নামে একটা সিরিজ আছে, এই সিরিজটা বেসিক্যালি আপনার এই সিরিজটা হচ্ছে কুয়েতের একটা সিরিজ, কুয়েতে মানে এয়ারক্রাফট কেনা নিয়ে, এবং সেখানে দেখা যায় যে কীভাবে করা হয় যে এয়ারক্রাফট কেনার কথা সেই এয়ারক্রাফট না কিনে ডুপ্লিকেট এয়ারক্রাফট দিয়ে দিছে। এখন আমরা তো এই জিনিসগুলো জানি না অ্যাকচুয়ালি কী হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, যে আমরা ঠিকই অফার করছি, আমাদের দেখাইছে যে হ্যাঁ ইয়াক 130 আমরা কিনতেছি, মার্কেটে এটার দাম হচ্ছে এত, কিন্তু আমাকে বললো যে হ্যাঁ, যে এই ফোন মানে এই এয়ারক্রাফটটা তুমি পাবা, কিন্তু এইটার এই ফিচারগুলো কিন্তু আমরা দিতে পারবো না, কারণ এই ফিচার দিতে পারলে এত টাকা বেশি দেওয়া লাগবে। তো আমি চিন্তা করলাম যে ওই মানুষ যে নিবে, যে ডেলিভারিটা নিবে, সে হয়তো এটা এইভাবে চেক করে নাই বা করবে না, বা করা নিষেধ আছে। আমি এই স্পেসিফিকেশানে যাইতেছি না যে আসলে কি হয়েছিল এবং কি কারণে এই ঘটনাটা এক্স্যাক্টলি ঘটছে, কারণ আমার কাছে তো ইনকোয়ারি রিপোর্ট নাই, আমার কাছে তো তাদের ইনভেস্টিগেশন বা তাদের প্রতিবেদনগুলো আমার কাছে নাই, কারণ এগুলো তো পাবলিক করে না। যদি পাবলিক করতো তখন হয়তো আমরা একটু খুঁজে টেকনিক্যাল লোকের সাথে কথা বলে একটা কিছু দাঁড় করাতে পারতাম। ফলে যেটা হয়েছে যে এর ভিতরে শেখ আব্দুল হান্নানের মতো লোকগুলা কোনো বেনিফিশিয়ারি হয়েছে কি না, বা শেখ হাসিনা আর আশেপাশের মানুষগুলো কোনোভাবে কোনো বেনিফিশিয়ারি হয়েছে কি না, এইটা কিন্তু আমাদের মনের ভিতর প্রশ্ন আছে, কিন্তু এটাকে স্যাঙ্গুইন আমরা করতে পারতেছি না, বিকজ আমাদের কাছে কোনো এভিডেন্স নাই। এখন অনেকে প্রশ্ন করা শুরু করছে, আমি ফেসবুকে দেখলাম যেটা, হ্যাঁ ভাই কেন এয়ারক্রাফট এইখানে কেন স্কুলের মধ্যে আসলো। এখন এইখানে 2টা প্রশ্ন হইতে পারে। আমি যেটা আগে বললাম যে আপনি অ্যাপ্রোচ ফানেলে আছেন, অ্যাপ্রোচ ফানেলে থাকাটা কি আপনার জন্য, অর্থাৎ আমি রাস্তার উপরে দোকান করছি, সেই গাড়ি এসে আমার উপরে উঠাই দিছে, এটা এখন কার দোষ হবে? বা ট্রেনের নিয়ম হচ্ছে স্টেশন ছাড়া আপনি নামতে পারবেন না। আপনি কারণ বাজারে এসে লাফ নামতে গেলেন, ট্রেনে আপনার পা কাটা পড়লো। এখন কি এটার জন্য আপনি কি ট্রেনকে দোষ দিবেন, নাকি আপনি নিজে দোষ নেবেন? প্রশ্নটা কিন্তু এখানে যেমন অনেকটা সেরকম প্রশ্ন হচ্ছে যে এরকম একটা স্কুল বা কলেজ, এই যে আপনার অ্যাপ্রোচ ফানেলে করা, এইটা কি আসলে ঠিক হয়েছে কিনা, বা এরকম করাটা যৌক্তিক ছিল কিনা, এইটা আমার মনে হয় খতিয়ে দেখা দরকার। এবং এটা খতিয়ে দেখা হলে তখন আপনারা একটা প্রশ্নের উত্তর হয়তো পাবেন যে এই ঘটনায় যে আসলে রেসপন্সিবল কারা, ওই স্কুল কর্তৃপক্ষ, নাকি যে অ্যাপ্রুভ করছে রাজুক বা গণপূর্ত মন্ত্রণালয় তৎকালীন সময়ে, নাকি স্কুলের বাচ্চারা, নাকি এই পাইলট, নাকি আমাদের রাষ্ট্র ব্যবস্থা, হু এভার ইট ইজ। বাট একটা মানে ইনকোয়ারিতে এই জিনিসটা আসা মানে খুবই জরুরি। এখন আর একটা প্রশ্ন আসতেছে যে ভাই সব দেশে ক্যান্টনমেন্ট থাকে দূরে, ক্যান্টনমেন্ট হয় দূরে, মানে বিমান বাহিনী থাকে দূরে, আমার দেশে কেন এরকম? দেখুন এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ আপনি যদি শ্রীলঙ্কান এয়ারপোর্টে যান, মানে বিশেষ করে কলম্বোতে যে এয়ারপোর্টটা আছে, ওইখানে যদি আপনি যান, এইটা প্রায় 1 ঘন্টা ড্রাইভ ফ্রম দ্য সিটি। তো সেইখানে গিয়ে আপনি এয়ারপোর্টের করবেন, ওই রকম একটা, এবং সমুদ্রের কাছে ওরা করছে, ওই রকম একটা রাষ্ট্রে ওরা ওরকমভাবে করছে। আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেটা আগে ছিল জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা কিন্তু শহরের সাইডে করা হয়েছিল। যখন করা হয়েছিল তখন শহরের সাইডে ছিল, এবং সেই সময় যাওয়াটা, আমরা যখন খুব ছোটোবেলায় এয়ারপোর্টে গেছি তখন কিন্তু এটা ছিল একেবারে শহরের বাইরে। এখন শহর এক্সপান্ড করে ওইটার পরে যে আপনি ঘর বানাইছেন, এটা তো এয়ারপোর্টের দোষ না। দোষটা হলো যে আমাদের আর একটা এয়ারপোর্ট দরকার ছিল। এই থার্ড টার্মিনাল আমি করবো, নাকি আর একটা এয়ারপোর্ট করবো? আপনারা জানেন এইটা নিয়ে কি বঙ্গবন্ধু এয়ারপোর্ট করা নিয়ে মুন্সিগঞ্জে মারামারি করে মানুষ মারাও গেছে।
এখন যখন ওরকম একটা ফুল এয়ারপোর্ট হবে, তার এয়ারপোর্টের পাশে এয়ারক্রাফটের এয়ারবেস হবে, তখন ওই এয়ারপোর্ট প্রোটেকশন এর কাজও যেরকম এয়ারফোর্স করে দিতে পারে, পাশাপাশি ওই এয়ারফিল্ডটা বেসিক্যালি ম্যানেজ করতে পারে, এয়ারফোর্স ম্যানেজ করতে পারে, বা এয়ারফোর্সও মানে মিউচুয়ালি একটা বেনিফিটেড হয়। এখন আমাদের কাছাকাছি কোথায় আছে, ময়মনসিংহ অথবা টাঙ্গাইলে যদি আমার এখন একটা এয়ার বেস বা এয়ারফিল্ড আমার করতে হয়, এবং পাশে যদি একটা মানে আপনারা জানেন যে সবগুলো এয়ারপোর্টের সাথেই কিন্তু মোটামুটি সবগুলো এয়ারপোর্টের সাথে মানে আমাদের একটা এয়ারফোর্সের হয় একটা বেজ আছে, অথবা মিনিমাম কিছু হইলেও একটা ধরেন স্কোয়াড্রন আছে, একদম মানে কিছু না থাকলে মানে একটা ফ্লাইট আছে। সো আমি লেটস সে যে আমাদের বড় বড় এয়ারপোর্টের পাশে আমাদের বেজ আছে, বেজগুলোতে তো এরকম হইতেছে। কিন্তু এর বাইরে যেটা করা সম্ভব, ধরেন টাঙ্গাইলে আমি একটা এয়ারফিল্ড করব, টাঙ্গাইলে যদি ফাইটারের জন্য একটা এয়ারফিল্ড করতে হয় মিনিমাম 30,000 কোটি টাকা। আমাদের সরকারের কি এখন এটা অ্যাফোর্ড করা সম্ভব? তাইলে সে কী করবে? তাইলে প্লেন চালানো বন্ধ করে দিবে। আর না হইলে যে ভাই আমার যা আছে এই লিমিটেড মানে রিসোর্সের মধ্যে আমি এইভাবে ইউজ করব। কারণ সে যখন নামে এবং ওঠে এই টাইমটাই সে মূলত আপনার এয়ারপোর্টটাই ব্যবহার করতেছে। বাদ বাকি সময় সে কী করতেছে? সে যখন উঠে গেল আকাশে, সে এই পাশ থেকে ওই পাশে ঘুরে বেড়াচ্ছে, দ্যার ইজ নো মানে ইস্যু। সে আপনার তখন কোনো ঝামেলা হচ্ছে না। ক্রাশ করলে না হয় ঝামেলাটা হলো, তা না হলে তো আপনার ঝামেলা নাই। অন দ্য আদার হ্যান্ড, এয়ারক্রাফটটা যখন ল্যান্ড করে, অর্থাৎ যখন সে ধরেন বেজ জহুরে বা বেজ মতিউরে নামলো, সে কিন্তু রানওয়ে থেকে কাছাকাছি তার যে বেসটা আছে বা হ্যাঙ্গার আছে সেখানে চলে যায়। এখন আমার কাছে মনে হয় যে এইখানে যখন তদন্ত হবে, তদন্তগুলো নিরপেক্ষ হওয়া দরকার, পাশাপাশি একটা সিভিল ইনকোয়ারি হওয়া দরকার যে আসলে স্কুলটা ঠিক জায়গায় বসছিল কি না, আচ্ছা পাইলটের কি ভুল ছিল কি না, আর এইখানে এই জিনিসটা অ্যাভয়েড করা সম্ভব ছিল কি না। কারণ বাংলাদেশে এই একটা এয়ারক্রাফট ক্রাশ, শুধু একটা এয়ারক্রাফটের পরে ধরেন 20-25 জন বা 100 জন বা 50 জন মারা গেল, এইটা শুধু বিষয় না। এইটার সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনার মারা যাওয়ার এটাকে কন্ডোলেন্স করা বা এটাকে কষ্ট হিসেবে নিয়ে সামনের দিনে যেন এরকম ঘটনাটা আর না ঘটে সেটা প্রতিরোধ করা। দর্শক মণ্ডলী, আমি মনে করি যে বাংলাদেশকে যদি সামরিক খাতে আপনি কেবল ব্যয় বৃদ্ধি করেন, তার মাধ্যমে যে আপনার সোভরেনিটি নিশ্চিত হবে সেটি নয়, তার জন্য দরকার বাস্তবসম্মত, প্র্যাগমেটিক এবং সবচেয়ে বড় যে সম্পদ আমার যে হিউম্যান রিসোর্স, তাকে ডেভেলপ করা, তাকে ঢেলে সাজানো। আমি আশা করি বাংলাদেশের রাজনীতিবিদ এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা তা নিয়ে ভাববে, এবং তার মধ্য দিয়ে হয়তো বা নিশ্চিত হবে ভবিষ্যৎ বাংলাদেশে একটা নিরাপদ ব্যবস্থা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশের মতো দেশকে সুন্দর করে সাজাতে সবাই একতাবদ্ধ হন।